অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। তো শুরুতেই আমরা আলোচনায় আসি পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে। আপনি জানেন যে 2009-এর 25 এবং 26শে ফেব্রুয়ারি এই দুটো দিন পিলখানায় হত্যাকাণ্ড ঘটেছে, যেটি আমাদের ইতিহাসে অত্যন্ত বর্বরতম ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। আর আপনি 2006 বিডিআর থেকে অবসরে গিয়েছেন। তো এই 4 বছরে এই এর পরবর্তীতে এই হত্যাকাণ্ডের পরে ইতিমধ্যে 4টি বছর অতিক্রম হয়ে গেছে। তো আমরা জানি যে এখনো কিন্তু হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। ইতিমধ্যে 850 আসামির বিরুদ্ধে 1.5 বছরের সাক্ষ্য দিয়েছেন 570 জন এবং প্রায় 5000-এর মতো আসামির বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। আর এই বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সন্তোষ জানিয়েছেন, আর যারা শহীদ পরিবারের সদস্য তারা অত্যন্ত অখুশি এই বিচার নিয়ে। আপনার মূল্যায়ন? আসলে আপনি বলেছেন যে বাংলাদেশের জন্য ট্র্যাজেডি। এটা আসলে বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে কোথাও এই ধরনের হত্যাকাণ্ডের নজির নাই সেনা কর্মকর্তাদের, যেখানে একটি গণতান্ত্রিক সরকার ছিল, প্রশাসন ছিল বলতে এখনো তো আছে। ওই সময় কথা বলছি, তাও আবার রাজধানীর বুকে। ইট সামথিং লাইক আপনি ক্রিকেট খেলা দেখেছেন ক্যামেরা দিয়ে, কেউ 6 মারছে 4 মারছে, ইট জাস্ট ওয়েন্ট লাইক দ্যাট। কিন্তু কেউ সেই হত্যাকাণ্ডটাকে বন্ধ করতে পারেনি। আসলে যারা মারা গেছে তাদের ভিতরে অনেকেই আমার খুব ঘনিষ্ঠ সহকর্মী ছিল। এর ভিতরে যে কত মেধাবী অফিসার মারা গেছে আপনারা কল্পনা করতে পারবেন। এই হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বলতে পারি এই সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। প্রশ্ন হল নেপথ্যের কারণ উদ্ঘাটন করতে হলে মনে করেন যে আমার এখানে যে একটা পেজ আছে, এই পেজটাকে তো উল্টাবার পরে এর ভেতরের কিছু বিষয়টা আপনি দেখবেন। এখন এই উল্টাবার দায়িত্ব কি কেউ নিচ্ছে? এই সরকার কি সেগুলো বের করতে চাচ্ছে? আমার কিন্তু বিরাট সন্দেহ আছে। স্বরাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করতে পারেন, কিন্তু আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পিলখানা নিয়ে যে ঘটনা ঘটেছে, শুধু 57 জন, এখানে টোটাল 74 জন লোক মারা গেছে। একটা সামান্য ঘটনা ঘটলে আপনার টেলিকনভারসেশনের রেকর্ড থেকে আপনি ধরে নিতে পারেন কার সাথে কে যোগাযোগ করলো। পিলখানায় হাজার হাজার সৈনিক ছিল, সেই টাওয়ার দিয়ে হাজার হাজার মিনিট কথাবার্তা হয়েছে। আমি কি ধরে নিব যারা তদন্ত করেছে তারা সেই দিকটি যায়নি? সরকারের এখানে 2টা তদন্ত দল হয়েছিল, কিন্তু সরকার একটা করেছিল, আরেকটা সেনাবাহিনী করেছিল। সরকারের তদন্ত রিপোর্টেরই একটা অংশে লেখা আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার অসহযোগিতার কারণে তারা সময় মতো তথ্য পাননি বা এরকম ঘটনার নেপথ্যে বা পরিকল্পনাকারী কারা তারা সেগুলো বের করা সম্ভব হলো না। সরকার থাকতে এমন কোন গোয়েন্দা সংস্থা আছে এই দেশে এত বড় একটা ঘটনা ঘটে গেল তাকে তথ্য দিয়ে সাহায্য করল না? তাহলে সেই সরকার আছে কেন? তো সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে। এবং 4 বছর হলো এখনো কিন্তু 22 জন বিডিআর সৈনিক পলাতক। এটা কি হাওয়া হয়ে গেল দেশ থেকে? এটা কি ঘটতে পারে বর্তমান যুগে? এটা কখনো সম্ভব? ওই 22 জন কিভাবে পালালো এখান থেকে? এখনো তাদের হোয়ার অ্যাবাউট নাই, তাদের ফ্যামিলি কোথায়? অনেক প্রসঙ্গ এসে যায়। জাহাঙ্গীর কবির নানক পিলখানা থেকে বেরিয়ে ঘটনার 2 দিন পরে আসলেন, এখন আমার কানে বাজে, সেই রেকর্ড আমার কাছে আছে, যে পিলখানার ভেতরে লক্ষ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে, দীর্ঘদিন পরিকল্পনা করে এই বিদ্রোহ সংগঠিত হয়েছে। কই সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কারা দিয়েছে? কিন্তু এখানে আপনি বিডিআর যারা যেসব শাহাদাত বরণকারী ফ্যামিলি তারা বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার সেটা তারা দেখতে চান এবং তারা দেখতে পারবেন কিনা তারা একটি সংশয় প্রকাশ করেছেন। আমারও খুব সংশয় আছে, কারণ যে তদন্ত রিপোর্ট সেটা পুরোটা প্রকাশের তদন্তের সাথে আপনার যদি প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন না করে নিয়ে আসতে পারেন তদন্তের মাধ্যমে, তাহলে কারা কারা দোষী
মারা গেছে তো 57 জন। 57 জন ব্যক্তিকে কি মনে করেন 5,000 6,000 লোক গুলি করে 57 জনকে মেরেছে? না, মেরেছে আরো অনেক কম। কিন্তু এই ঘটনার সাথে আর অনেকে জড়িত আছে, প্রত্যক্ষ পরোক্ষ হবে। ইতিমধ্যে 5,500 লোকের বিচার হয়ে গেছে এবং তারা চাকরি থেকে বরখাস্ত হয়েছে, জেলে আছে। এই দায় দায়িত্ব কার? সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ বলেছেন, আমার কাছে রেকর্ড আছে, যে যদি প্রথম দিন ট্যাঙ্ক নামানো হতো এবং সাথে সাথে অ্যাকশন নেওয়া হতো তাইলে জীবন রক্ষা করা যেত। সাবেক সেনাপ্রধান জেনারেল এরশাদও বলেছে যে সময় মতো আমরা, সংসদে বলেছে, সময় মতো ব্যবস্থা গ্রহণ করলে আমরা অনেক মূল্যবান জীবন বাঁচাতে পারতাম। পক্ষান্তরে সরকারের দিক থেকে আমরা শুনলাম কি, ব্যাপক প্রাণের কথা তারা আশঙ্কা করেছে। সরকারের দিক থেকে আমরা কি শুনলাম, সেনাবাহিনী নাকি প্রস্তুত ছিল না। সরকারের ভাষ্য প্রধানমন্ত্রী বলেছেন অন রেকর্ড। কিন্তু এই ঘটনার সাথে সাথে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, তৎকালীন ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার মাহমুদ কিন্তু প্রেস কনফারেন্স করে একটা বিবৃতি দিয়েছিল যে এই ঘটনার সাথে সাথে সেনাবাহিনী প্রস্তুত ছিল অ্যাকশনে যাওয়ার জন্য, কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজনৈতিকভাবে সমাধান করার জন্য। রাজনৈতিকভাবে সমাধান করা হয়েছে, কিন্তু এতে অনেকের জীবনহানি হয়েছে। সেই রেকর্ডও কিন্তু টিভি চ্যানেলগুলোতে রয়ে গেছে। আমরা আশা করব যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত দোষীদের, যে কোনো অন্যায় সুষ্ঠু তদন্ত করে যদি বিচার না করেন, আরেকটা অন্যায় এতে অতীতের অভিজ্ঞতা থেকে সেটা দেখা যায়। আমরা অন্য প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে বিচারপতির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির সম্মতি। সবগুলো পত্রিকাতে এই সংবাদটি আজ যথেষ্ট গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। বিচারপতি মিজানুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে, তিনি, আপনি জানেন যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে সেখানে কিছু ব্লগারের চরিত্র নিয়ে তিনি লিফলেট বিতরণ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লিফলেট আর তো দেয়া হয় প্রকাশ্যে, আর পার্সোনাল কনফিডেন্সিয়াল কিছু চিঠি আদান প্রদান হয়। আমি আপনাকে একটা চিঠি এনভেলপে করে আপনাকে দিলাম, আর লিফলেট সাধারণত রাস্তায় বিতরণ করা হয়। তো আমি যতটুকু জানি হাইকোর্টের সেই সম্মানিত বিচারপতি হয়তো কিছু পেপার একজন থেকে আরেকজনকে দিয়েছেন, সেই জন্যে এখন তাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি করতে হবে। এটা কি একটা ভালো ইনস্ট্যান্স হয়ে থাকবে? এর আগেও তো অনেক বিচারপতির নামে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করার জন্য অনেক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, তার তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো এর মাধ্যমে আমি জানি না এটা কি বিচার বিভাগকেও এক ধরনের, বিচারের সাথে যারা জড়িত তারা ভবিষ্যতে এই ধরনের যদি ঘটনা ঘটে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, আমি ব্যক্তিগতভাবে একটু সন্দিহান। আচ্ছা, আমরা পরের প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে মিরপুরে গণজাগরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তো সেখান থেকে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলে তারা আজ বিকাল 4টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেবেন। আপনি জানেন যে এর আগেও 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল শাহবাগের তরুণ প্রজন্ম। তো এখানে একটা জিনিস আমার খুব হাসি পায়, জানেন, মানে 71-এর শহীদদের ব্যাপারে আমরা বিচার চাবো কার কাছে? মুক্তিযোদ্ধাদের কাছেই তো। মানে আমার যেটা আশা, মিস্টার মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রী 71 সালে কি ছিলেন? উনি এই দেশে পাকিস্তান সরকারের চাকরি করেছে, তাই তো? তো অ্যানাদার ওয়ে বলা যেতে পারে যারা ওই পাকিস্তান সরকারকে সহযোগিতা করেছে তারা তো রাজাকার, যারা সহযোগিতা করেছে। তো তার কাছে আমি বিচার চাইতে যাব কেন? আচ্ছা, একই সাথে আপনি জানেন যে সবগুলো সংবাদপত্রেই পাল্টাপাল্টি আলটিমেটামের কিছু সংবাদ আমরা দেখেছি, যে একদিকে শাহবাগের তরুণরা আলটিমেটাম দিচ্ছেন, অন্যদিকে আবার সমমনা ইসলামী দলগুলো তারাও আলটিমেটাম দিচ্ছেন। চট্টগ্রামের হেফাজতে ইসলাম তারা মহাসমাবেশ করেছেন হাটহাজারীতে, সেখানে তারা 3 দিনের মধ্যে শাহবাগের ইসলাম বিরোধী তৎপরতা বন্ধের জন্য তারা আহ্বান জানিয়েছেন। অন্যথায় তারা কিছু কর্মসূচিও ঘোষণা করেছেন, যেমন সংসদ অভিমুখে লং মার্চ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, জায়গাটায় বিশেষ করে একদিকে মানে আমরা দৃশ্যতে আমরা দেখছি যে দেশ এই দুটি ইস্যুতে দুভাগে বিভক্ত আমরা দেখতে পাচ্ছি। আসলে মানে জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি, আজকে ইভিনিং এ
আমি আমার ফ্যামিলি নিয়ে গাড়ি ড্রাইভ করে যাচ্ছিলাম। দ্যাট ওয়ান পয়েন্ট আমার মেয়ে এবং ওয়াইফ বললো যে চলো, তুমি তো অনেক কি করে রাজনীতি করতে যাচ্ছ, বোধহয় আর এখানে থাকাটা নিরাপদ না। তো আমার পরিবার তো রাজনীতি করে, এর সাথে জড়িত না। তার মানে দেশের সাধারণ মানুষের মনে কিন্তু একটা শঙ্কা চলে এসেছে। তা আমার কথা হলো, এখন আমাদের সময় এসছে, স্বাধীনতার 40 বছর 42 বছর পার হয়েছে, আমরা দেশকে ঐক্যবদ্ধ করব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কিভাবে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজ, রিকনসিলিয়েশন, জাতিকে এক করা যায়। যদি কেউ অন্যায় করে থাকে, কেউ অপরাধ করে থাকে, প্রচলিত আইনে বিচার হবে। কেউ খুন করে থাকলে তার বিচার হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। এটার ব্যাপারে তো আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাকে খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, জাতিকে রীতিমতো ডিভাইড করে দেওয়া হচ্ছে। এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব সুখকর নয়। এই জাতি একতাবদ্ধ হবে কবে তাহলে? আমরা যদি স্বাধীনতার 40 বছর পর্যন্ত এখন আমরা ডিভাইডেডই থাকি, তাহলে আমরা এগিয়ে যাব কবে? এই দেশকে গড়ব কবে? দুষ্কৃতিকারীদের বিচার হোক, বিচার করেন। একদিকে বলবো বিচার বিভাগের স্বাধীনতা আছে, আবার বিচারকরা যদি রায় দেয়, যদি না মানা হয়, তার প্রচলিত সিস্টেম আছে তো। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক মণ্ডলী, সময় হলে একটা